আপনি কথা বলা শোনা যাবে না। ঠিক আছে ভাই, হচ্ছে। শুরু করতে পারেন। নরিন। আচ্ছা, তাহলে আপনারটা হচ্ছে সুমন ভাইয়া। সুমন ভাই আপনারটা কত পেজ এটা? আহ, 101 নাকি 2? কোনটা? হ্যাঁ, আচ্ছা দিচ্ছি। 102 সম্ভবত ভাই এটা। আমি যাচ্ছি। আচ্ছা, আপনি আপনার বের করুন। এই ক্রিটিক্যাল সামারি অফ দা পোয়েম গতকালকে যা পড়াইছিলাম আপনাকে ওগুলো। হুম, এটা 104। ক্রিটিক্যাল সামারি অফ দ্য পোয়েম 104। 104 পেজ। নরিন দেখুন আপনার বই মেবি 104 পেজ। 104। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি স্পিকার মিউট করে রেখেছি। ও আনমিউট মানে কি করিয়েন, আনমিউট করিয়েন না, তাহলে সাউন্ড আসবে না ওখান থেকে। ওকে, তো এখানে আছে ক্রিটিক্যাল সামারি অফ দা পোয়েম। আপনি আগে আসেন নাই, ওনাদেরকে হচ্ছে লাইন বাই লাইন পড়াইছিলাম 5 স্ট্যান্জা পর্যন্ত প্রায়। আচ্ছা, এবার মানে পড়ানো হচ্ছে ওগুলো সংক্ষেপে এখানে বলা আছে। পার্ট 1 কি আছে? দ্য অ্যানিশিয়ান মেরিনার। এই কবিতার হচ্ছে ফুল নাম দ্য রাইম অফ দ্য এনিশিয়ান মেরিনার। রাইম শব্দ হচ্ছে গল্প বা গাথা বলা হয়। আর এনিশিয়ান মেরিনার, এনিশিয়ান শব্দের অর্থ হচ্ছে পুরাতন বা অতীত আর কি। ঠিক আছে, মানে অনেক আগে একজন পুরাতন বা প্রাচীন মেরিনার ছিল। মেরিনার হচ্ছে যে সাধারণত জাহাজ চালায় বা চালক বা যে লিড দেয় আর কি। তো সে একজন অতীত প্রাচীন এনিশিয়ান মেরিনারের একটা গল্প। এটা লিখছে স্যামুয়েল টেলর কোলরিজ। এটা হচ্ছে লিরিক্যাল ব্যালান্স ইনক্লুডেড ছিল। আর এই স্যামুয়েল টেলর কোলরিজ সম্পর্কে শুনবে, সেটা রেকর্ড কি আছে? তাই কত আচ্ছা, সালের যাই তা? হোক, আমি সংক্ষেপ বলতেছি। আচ্ছা, স্যামুয়েল টেলর কোলরিজ সে হচ্ছে রোমান্টিক এজের একজন অন্যতম বিখ্যাত কবি ছিল। আর সে আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মিলে একটা বই পাবলিশ করছিল, নাম লিরিক্যাল ব্যালান্স। হুম, এটার মাধ্যমে রোমান্টিক এজটা শুরু হয়েছিল। জাস্ট এটুকু এমনিতে সংক্ষেপে জানার জন্য বললাম। এবং তার অন্যতম একটা বিখ্যাত কবিতা হচ্ছে রাইম অফ দ্য এনিশিয়েন্ট মেরিনার। মানে তার সবচেয়ে বিখ্যাত যে কবিতাটা এই স্যামুয়েল টেলর কোলরিজ, সেটা হচ্ছে রাইম অফ দ্য এনিশিয়েন্ট মেরিনার। তো এই যে টোটাল কবিতাটা মোট 7টা অংশে বিভক্ত। ওকে, তো এবার পার্ট 1 কি কি বলা ছিল? অ্যান এনিশিয়েন্ট মেরিনার উইথ এ লং গ্রে বিয়ার্ড। একজন এনিশিয়েন্ট মেরিনার যার দাড়ির কালার ছিল কিরকম, মানে অনেক বড় দাড়ি ছিল, প্লাস তার দাড়ির কালার ছিল ধূসর। মানে এটা দ্বারা বলা হয়েছে যে সে বৃদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, সেই জন্য বলছে গ্রে বিয়ার্ড, ধূসর কালারের দাড়ি। একজন মানুষ যখন মানে তার বয়স বেশি হয়ে যায়, হুম, তখনই তার দাড়ি এরকম কালার হয়ে যায়। এন্ড হুম, হুম, গ্লিটারিং আইস, এবং তার রং জল জল করে একটা চোখ ছিল। মানে তার চোখের কালারটা বা তার হুম, চোখটা ছিল জল জলে। Stops one of the three one of the three guests on their way to wedding feast and wants him to hear the story. তো সে কি, এই এনিশিয়ান মেরিনার, সে তিনজন লোক তারা বিয়ের দাওয়াত খেতে আসছে। তো একজনকে সে হাত ধরে ফেলছে এবং বলছে তুমি কিছুক্ষণ দাঁড়াও এবং তুমি আমার গল্পটা শোনো। দ্য ওয়েডিং গেস্ট স্ট্যান্ডস হিপনোটাইজড অ্যান্ড ক্যান নট চুজ বাট টু হিয়ার। কিন্তু ওয়েডিং গেস্ট সে এনিশিয়ান মেরিনারের যেভাবে বলছে, সেভাবে সে হিপনোটাইজ হয়ে গেছিল, মানে পুরোপুরি তার কন্ট্রোলে চলে আসছিল। সুতরাং না শুনে তার অন্য কোনো ওয়ে ছিল না। দ্য মেরিনার গোস অন উইথ হিজ টেল। তো মেরিনার তার গল্প বলা শুরু করছে। He tells how the ship leaves the harbor and under a favorable wind sails southwards to the tropics. সে এভাবে বলা শুরু করছে যে তাদের জাহাজটা কিভাবে আসলে দক্ষিণ দিকে যাচ্ছিল। Then comes a furious and thundering storm. এরপর আবার একটা বড় ঝড় বা বজ্রপাত সহ যে একটা ঝড় শুরু হয়েছে। Which drives it to the land of the mist and sun. হচ্ছে এটা কিনা তাদের জাহাজটাকে একেবারে এরকম কুয়াশা প্লাস হচ্ছে তুষারপাতের যে এলাকা বা যেখানে এরকমটা মানে এরকম একটা আবহাওয়া এনভায়রনমেন্ট থাকে, সেখানে নিয়ে যাচ্ছিল তাদের জাহাজটাকে তাড়িয়ে। দ্য মেরিনার্স সি নো বিস্ট নো বার্ড দেয়ার। এবং এই যে যারা জাহাজের ছিল, সেলার ছিল বা ক্রু ছিল, তারা আর কি ওখানে কোনো পশু পাখি বা মোট কথা কোনো প্রাণীর চিহ্ন তারা ওখানে দেখতে পায়নি। এট লাস্ট অ্যান অ্যালবার্ট্রস কাম টু ফ্লাইং টু দ্য শিপ অ্যান্ড ফলোস ইট। এরপর তারা একটা অ্যালবার্ট্রস পাখি দেখতে পায়। অ্যালবার্ট্রস হচ্ছে লার্জ সি বার্ড, মানে সমুদ্রে এই রকমের বড় বড় পাখি থাকে, ওদেরকে অ্যালবার্ট্রস বলা হয়। তো এনিশিয়ান মেরিনাররা এবং তার সঙ্গী সাথীরা তারা মিলে একটা অ্যালবার্ট্রস পাখি দেখতে পেয়েছে অনেকদিন পরে। Along with its coming, the weather clears and favorable winds began to blow. এইটা যখনই আসছে তখন থেকে তাদের মানে আবহাওয়ার পরিবেশটা বা আবহাওয়াটা মোটামুটি আরেকটু ভালো হওয়া শুরু করছে। একটু আগে তো আমরা দেখেছি যে ওখানে ঝড় হচ্ছিল, প্রচন্ড বজ্রপাত হচ্ছিল, বাট এই যখন এই যে ইটা অ্যালবার্টাস পাখিটা আসছে তাদের জাহাজের নিকটে, তো এরপর থেকেই তাদের যে চারপাশের পরিবেশ বা আবহাওয়া এটা আরেকটু ভালো হওয়া শুরু করছে। মানে অতটা খারাপ ছিল না, ওই যে তুষার পড়া প্লাস ঝড় এরকমটা ছিল না, আরেকটু ভালো হয়েছে। দ্য সেলর্স হেইল ইট অ্যাজ এ বার্ড অফ গুড ওমেন অ্যান্ড ফিড ইট উইথ অ্যাফেকশন। তো সেলর সবাই বললো যে না, এটা হচ্ছে ভালো বা শুভ কাজের একটা প্রতীক, যেহেতু এটা আসার পরপরই এই যে চারপাশের পরিবেশ এটা ভালো হওয়া শুরু করছে, সুতরাং এটা হতে পারে কোনো শুভ একটা আত্মা। সুতরাং তারা এটাকে খাবার দিয়েছে অনেক
যত্নআত্তি করছে। বাট হেলাস কিন্তু দ্য এনিশিয়েন্ট মেরিনার ইন এ মোমেন্ট অফ ওয়ান্টন ইম্পালসিভনেস মানে সে কোনো কারণ ছাড়াই শর্টস দ্য বার্ড সে পাখিটাকে শর্ট করছে। মানে তার যে তীর ধনুক ছিল বা ক্রসবো ছিল ওইটা দিয়ে সে এটাকে শুট করছে উইথ হিজ ক্রসবো এন্ড হি মেক্স দিস মার্কস দ্য বিগিনিং অফ দেয়ার সরোজ এবং এরপর থেকে তাদের দুঃখটা শুরু হয়েছে। এটা হচ্ছে পার্ট 1 এ এইটুকু বলা হয়েছে। নরিন আপনি কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা শুনবে ফাতিমুজ্জোহরা আপনাদের আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে ফার্স্ট পেজ এটা ফার্স্ট পার্ট নিয়ে? না। আচ্ছা যদি এখন আমি বলি সেকেন্ড পার্ট পড়াইতে পারা যাবে ফাতিমুজ্জোহরা? চেষ্টা করব। কঠিন ওয়ার্ড গুলো আচ্ছা এখনো আটকে যায়। আচ্ছা সমস্যা নাই আমি ওগুলো রিপিট করব না আপনি শুরু করুন। অল গোজ ওয়েল ফর আ ওয়েল অনেকটা সময় ভালোই যাচ্ছিল। দ্য ফোগ উইন দ্য ফোগ থিনস অ্যাওয়ে ফোগগুলা মানে কুয়াশা চলে গেছিল সব। দ্য সান হ্যাঁ রাইজ লাইক গডস ওন হেড মানে এখানে বোঝাতে চাচ্ছে যে সূর্যটা খুব সূর্য অনেক সুন্দরভাবে হিট ছিল। উঠছিল। হুম দ্য শিপ সেলস ম্যারিলি অ্যালং এখানে মেরিলি শব্দ এটা হচ্ছে মানে সুন্দরভাবে মানে জাহাজটা সুন্দরভাবে চলতেছিল আর কি। ওকে নেক্সট। The sailors approved of the mariner's crime by saying that it was right to kill such bird as being the fog and mist. কিন্তু এই সময় সেটা এনসিয়েন্ট মারিনার একটা একটা গুরুতর অপরাধ করে বসে। সে এই পাখিটাকে হত্যা করে ফেলে যে পাখিটা তাদেরকে কুয়াশা এবং মিস্ট কুয়াশা এবং ফোগ হ্যাঁ থেকে কুয়াশার যাদের তুষারপাত জাহাজটাকে বাঁচায় রেখেছিল। আচ্ছা আহ, এই লাইনটাতে But বলা হয়েছে suddenly যে the wind falls so ওয়েট ফাতিমুজ্জোহরা আমি আমি কি বলি আহ, এই যে এনিশিয়ান মেরিনার মানে তাদের জাহাজে মোট 201 জন লোক ছিল 200 জন লোক প্লাস সাথে এনিশিয়ান মেরিনার। তো যখন আর কি এনিশিয়ান মেরিনার এই পাখিটাকে হত্যা করছে এরপরে আহ, একটু সময়ের জন্য জাহাজটা মোটামুটি ভালো চলতেছিল। দেন আর কি সবাই তাকে সাপোর্ট করছে মানে বাকি যে 200 জন ছিল সবাই তাকে সাপোর্ট করছে বলছে হ্যাঁ তুমি ঠিক কাজটাই করছো। এই যে অ্যালবাট্রস পাখিটা এই পাখিটা হচ্ছে বা এই পাখিটার জন্যই আমাদের এরকম দুঃখ দুর্দশা বা এই যে তুষারপাত প্লাস মানে সবচেয়ে বড় পাপ বা সবচেয়ে বড় খারাপ কাজ এটার জন্য কিন্তু তারা শাস্তি পেয়েছিল। ফাতিমা জোহর এরপরে বাট সাডেনলি but suddenly the wind falls so that the ship cannot move. কিন্তু তৎক্ষণাৎই কিছু পরেই সেটার সব হাওয়া বন্ধ হয়ে যায়। যেহেতু হাওয়া বন্ধ হয়ে গেছে তাই জাহাজের পালগুলো আর চলতেছিল না। তাই জাহাজটা এখন একদম প্রায় স্থির হয়েছিল। নড়াচড়া করতে পারছিল না। The হুম ship is becalmed. ওটা The sun বিকামস burns দ্য fairly. শিপ ইজ এখন সূর্যের বিকামড মানে তাপও অনেক বেড়ে গেছিল। ওকে হুম ফাতিমা জোহর The silent তারপরে sea roots the sleep creature রাউল বুঝতে অ্যাবাউট পারিনি ভাইয়া। আচ্ছা ওকে আমি বলছি এরপর হচ্ছে দ্য সাইলেন্ট সি রডস মানে সমুদ্রটাকে দেখে মানে যেহেতু তাদের জাহাজটা চলতেছিল না সুতরাং সবকিছু দেখে এবার শুনশান বা নিস্তব্ধ মনে হচ্ছিল সুতরাং তারা ওটা কি বলছে একটা মানে পচা পচা একটা সমুদ্র। দ্য সিলিমিক ক্রিয়েচার ক্রাউল অ্যাবাউট তো এক জায়গায় একটা জিনিস অনেকদিন থাকলে দেখবেন ওটা চারপাশে অনেক কিছু গজায় বা অনেক পোকামাকড় থাকে। তো যেহেতু তাদের জাহাজটা ওখানে অনেকদিন যাওয়া ছিল সুতরাং ওদের চারপাশে সামুদ্রিক যে প্রাণী তুচ্ছ বা ছোট ছোট কীট এগুলি চারপাশে হামাগুড়ি দিচ্ছিল। দ্য সেলর সাফার ফ্রম আনবিয়ারেবল থার্স্ট এবং এই যে যারা সেলর ছিল সবাই তাদের মানে প্রচন্ড তৃষ্ণার্ত ছিল তাদের ওখানে কোনো খাবার পানিও ছিল না। At night, unearthly fires fill across the water. The spirit of the sea pursues the ship 9 fathoms deep from under the sea and takes vengeance upon the sailor for the slaughter of the harmless অ্যালবার্টাস by persecuting them with horrible sights and unbearable thirst মানে তারা যে অ্যালবার্টাস পাখিটাকে হত্যা করছে এইটার দরুন তাদের এরকম একটা ভয়ঙ্কর শাস্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে এরকম একটা অসহনীয় মানে তারা এই যে তৃষ্ণার যে একটা কষ্ট এটা ভোগ করতেছে। ওখানে এরকম একটা লাইন ছিল যে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নট এনি ড্রপ টু ড্রিঙ্ক মানে সমুদ্রে বলতে তো পানি। তো ওখানে চারদিকে অফুরন্ত পানি বাট একটা ফোঁটা পানি ছিল না তাদের খাবার মানে তাদের এই তৃষ্ণা নিবারণ করার জন্য কারণ সমুদ্রের পানি তো লবণাক্ত ওগুলো তো খাওয়া যায় না আসলে। তো তারা এরকম একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে যাচ্ছে তাদের জাহাজ চলতেছিল না কোনো খাবার পানিও ছিল না কোনো খাবার ছিল না সব মিলে একটা একেবারে
কি বলে যে প্যান্ডেমিক সিচুয়েশনের মতো তৈরি হয়েছিল ওখানে। এরপর হচ্ছে all the sailors hate the Venetian mariner and hang the dead albatross around his neck as a punishment for the brutal act. এরপর কি করছে, বাকি যারা সেলর ছিল মানে বাকি যে 200 জন সেলর সবাই মিলে এরপর এনিশিয়ান মেরিনারকে দোষ দিচ্ছে যে হ্যাঁ তুমি পাখিটাকে হত্যা করছো যার কারণে আমাদের এখন এই ভয়ঙ্কর অবস্থা। সুতরাং সবাই এখন তাকে দোষ দিয়ে তার গলায় সেই অ্যালবার্টস পাখিটাকে ঝুলিয়ে দিয়েছে। এটা হচ্ছে পার্ট 2। বুঝতে পারছেন সবাই? সুমন ভাইয়া না বুঝতে পারলে আমি আবার রিপিট করবো। হ্যাঁ আর ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আচ্ছা ওকে। হ্যাঁ। না বুঝতে পারছি জি। আচ্ছা এরপর হচ্ছে পার্ট 3। দ্য সেলার্স হ্যাভ এন আওফুল টাইম, মানে তার একটা ক্লান্তিকর সময় অতিক্রান্ত করতেছিল বা অতিবাহিত করতেছিল। and are almost dead with thirst when the ancient mariner sees Antony speak in the horizon. এবং তারা প্রায় এতটা তৃষ্ণার্ত ছিল যে প্রায় মানে তারা সম্পূর্ণ মরে যাচ্ছিল এরকম একটা অবস্থা। কিন্তু ওই সময় আবার হঠাৎ করে এনিশিয়ান মেরিনার সে দূরে একটা ছোট মানে বিন্দুর মতো কি যেন দেখতে পেয়েছিল। দ্য মেরিনার থিংস দ্যাট এ শিপ ইজ কামিং টুয়ার্ড দেম। তো মেরিনার কি ভাবছিল হয়তো একটা জাহাজ তাদের দিকে আসতেছে। হি বাইটস হিজ আর্ম এন্ড সাকস দ্য ব্লাড টু ময়েশ্চার হিজ lips to proclaim to the other sailors who approach the ship of they will put an end to their agonizing thirst. তো এবং যেহেতু তারা অনেক দিন পানি পান করতেছিল সুতরাং তাদের ঠোঁট ফেটে গিয়েছিল, জিহ্বা তাদের সম্পূর্ণরূপে ফেটে গিয়েছিল, তাদের গলা শুকিয়ে গিয়েছিল। তো তারা কোনো প্রকার কোনো কথা বলতে পারতেছিল না। এবং এনিশিয়ান মেরিনারও ওই একই অবস্থা। সুতরাং সে কি করছিল, তার হাত কামড় দিয়ে ওখান থেকে রক্ত পান করে বা রক্ত চুষে সে একটু সাউন্ড করতেছিল এবং সে সবাইকে খুশি সংবাদটা দিচ্ছিল যে হয়তো কোনো একটা জাহাজ আসতেছে তাদেরকে রেস্কিউ করার জন্য, তাদেরকে উদ্ধার করার জন্য বা তাদেরকে খাবার প্লাস পানীয় দেবার জন্য। বাট অ্যালাস ইট প্রুভস টু বি এসকেলেটর শিপ। কিন্তু হায়, কিন্তু দুঃখের মানে কি কপাল যে ওটা ছিল একটা এসকেলেটন শিপ, মানে একটা ভয়ঙ্কর বা ভূতুড়ে একটা জাহাজ। সেইলিং স্টিডলি উইদাউট ব্রিজ অর টাইড, এবং সেটা আসতেছিল কোনো বাতাস ছাড়াই। একটা জাহাজ বাতাস ছাড়া চলতেছে, কি ভয়ঙ্কর একটা কথা। The next moment, the mariner sees in the ship death and life and death playing at dice. They are strike being the ancient mariner. এরপর ancient mariner দেখতে পায় যে ওখানে দুইজন লোক আছে ওই জাহাজে, একজন হচ্ছে ডেথ আর একজন লাইফ এন্ড ডেথ। ডেথ মানে মৃত্যু, আর একটা হচ্ছে লাইফ এন্ড ডেথ মানে জীবিত থেকেও মৃত্যু। মোট কথা এটার অর্থ হচ্ছে জীবিত থেকেও যে মৃত্যুর যন্ত্রণা ভোগ করে বা যে দেয় আর কি। ওকে, যেহেতু সে হচ্ছে সিম্বল সুতরাং সে হচ্ছে এমন একটা সিম্বল যেটা দ্বারা কোনো মানুষকে জীবিত থেকেও সে মৃত্যুর যন্ত্রণা ভোগ করায়। এটা হচ্ছে লাইফ এন্ড ডেথ। এই দুইজনে তারা পাশা খেলতেছিল ওই জাহাজে বসে, অর্থাৎ জাহাজটা কোনো বাতাস ছাড়াই আসতেছিল। দেন বলছে দ্য লেদার উইঞ্চ, এবং পাশা খেলায় কে জিতছে, লাইফ এন্ড ডেথ জিতছে। সিগনিফাইং, এবং যেহেতু সে জিতছে এটা দ্বারা বোঝায় দ্যাট অল দ্য সেলার্স আর টু ডাই ইমিডিয়েটলি, যে সমস্ত সেলররা মারা যায়, মানে এনিশিয়ান মেরিনার বাদে বাকি যে 200 জন ছিল সবাই মারা যাবে তাৎক্ষণিকভাবে। এন্ড দাস টু বি রিলিভড অফ দেয়ার সাফারিং এক্সেপ্ট দ্য এনিশিয়ান মেরিনার হু ইজ সাফার টু লাইফ অ্যাগনি। এবং শুধুমাত্র এনিশিয়ান মেরিনার জীবিত থাকবে এবং তাকে জীবনভর এই যে পানিশমেন্টটা সহ্য করতে হবে, মানে তাকে জীবিত থেকেও এই মারা যাবার যন্ত্রণাটা ভোগ করতে হবে। এটাই দেন বলা হয়েছে that doomed to live a life in death. The phantoms ship that disappears. এরপরে এই শিপটা আবার হঠাৎ করে ডিসঅ্যাপিয়ার হয়ে যায় বা অদৃশ্য হয়ে যায়। One after another all the 200 sailors drop down dead. এরপরে এই শিপটা অদৃশ্য হবার সাথে সাথে বাকি যে 200 জন সেলর ছিল তাদের বডিটা ঠাস ঠাস করে পড়ে যায় জাহাজের ডেকে, মানে সবাই এই করে যাচ্ছে, মারা যাচ্ছে, তাদের বডি থেকে সোলটা বের হয়ে যাচ্ছে। The Ancient mariner alone is left behind to expiate by labeling his suffering and penance. তো Ancient mariner সে একাই শুধুমাত্র জীবিত ছিল এবং সে এরকম একটা মানে জীবিত থেকেও মৃত্যুর বা নরক সম যন্ত্রণা ভোগ করতেছিল। এটা হচ্ছে পার্ট 3। এরপর পার্ট 4। পার্ট 4 কি বলছে, The Ancient mariner lives all alone on a wide sea. সে আর কি এরকম একা একাই করতেছিল ওখানে। সে কিন্তু মানে নড়তে চড়তে পারতেছিল না, কারণ তার আশেপাশে 200টা মৃতদেহ পড়ে আছে। একটা ভয়ঙ্কর অবস্থা, সে একা জীবিত ওখানে। না আছে কোনো খাবার, না আছে পানি, প্রচন্ড তৃষ্ণার্ত, প্লাস সূর্যের তাপও খুব বেশি। তার জাহাজটা মানে চলছেই না। নট এ সেন্ট টুক পিটি অন হিজ সোল অফ অ্যাগনি, এবং এমন কোন একটা মানুষ বা ফেরেশতা ছিল না যে তার সোলের প্রতি একটু দয়া দেখাবে। এটার মানুষ যে তাকে খাবার দিবে বা তাকে একটু পানীয় দিবে বা তাকে একটু সান্ত্বনা দেবে, এরকম কেউ ছিল না ওখানে। দ্য মেন also beautiful lie died on the deck while a thousand filmy creatures live merrily on. এই যে মানে জাহাজের উপরে 200 জন মৃতদেহ পড়েছিল তাদেরকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল যেহেতু তারা মানুষ। আর জাহাজের চারপাশে অসংখ্য কীট পতঙ্গ ছিল সমুদ্রের, মানে তারা হচ্ছে নিকৃষ্ট ধরনের জীব কিন্তু তারা জীবিত ছিল। এটা এটা একটা আইরনিক্যাল কথা যে সমুদ্রের যে নিকৃষ্ট জীব তারা জীবিত আছে অথচ সুন্দর সুন্দর মানুষ তারা মরে গেছে। দেন বলছে the sight of the dead sailors meets him on all sides. He tries to pray but a weak whisper comes and makes his heart as dry as dust. তো এইগুলো দেখে মানে তার অসংখ্য বা অসহনীয় বেদনা অনুভূত হচ্ছিল। তো সে একটু গডের কাছে
প্রার্থনা করতে চেয়েছিল, কিন্তু সে এতটাই মানে সে এত বড় একটা পাপ করছে, মানে সে অ্যালবার্টস পাখিটাকে হত্যা করছে কোনো কারণ ছিল, এটা তার পাপ। তো এই পাপ করার দরুন এখন আর সে প্রার্থনাও করতে পারতেছে না। কোন একটা অশুভ আত্মা তাকে বলতেছে যেন সে প্রার্থনা না করে বা সে না করতে পারে, এরকম ভাবে তাকে আটকে রাখছে, মোট কথা কনভিন্স করেছে। দ্য সি অ্যান্ড দ্য স্কাই লাই লাইক ডেথ অন দ্য ওয়ারি আই, মানে তার সমস্ত কিছু তার চোখে একেবারে ক্লান্তিকর মনে হচ্ছিল। এন্ড দ্য ডেড ম্যান লাই অ্যাট হিজ ফিট, এবং সমস্ত ওখানে যে 200 জন মারা গেছে মানুষ সবাই তার পায়ের কাছে শুয়েছিল। হি ইজ পারসিকিউটেড বাই দ্য গিল্টি কনসাইন্স, সে এরকম একটা অপরাধ বোধে ভুগতেছিল। এন্ড দ্য কার্সিং লুকস অফ দ্য ডেড সেলার্স, এবং এই যে বাকি যে ডেড সেলাররা ছিল 200 জন মৃত নাবিক, তারা সবাই এনিশিয়ান মেনের দিকে চেয়েছে, যেন তাকে অভিশাপ দিচ্ছিল, কার্স দিচ্ছিল। সুন দ্য মুন রাইজেস এন্ড কভার দ্য হোল সি ওয়াই দ্য হোয়াইট নাইট, এরপরে চাঁদ উঠছে এবং চাঁদ সমস্ত আকাশে চাঁদের আলোয় ছেয়ে গেছে, বা ওর কথা চাঁদের আলোয় সবগুলো ঝলমলে হয়ে উঠছে। এনিশিয়ান মেরিনার ওয়াচ দ্য ওয়াটার স্নেক মুভিং অন ট্রেক্স অফ শাইনিং হোয়াইট, এনিশিয়ান মেরিনার দেখা যায় তার জাহাজের চারপাশে কিছু ওয়াটার স্নেক বা সামুদ্রিক সাপ মানে চলাচল করছে বা ঘোরাফেরা করতেছে। হি অ্যাডমায়ার্স দেয়ার বিউটি, তো সে এগুলার মানে এদের সৌন্দর্য দেখে, যখন চাঁদের আলোর যে মানে চাঁদের যে আলো এটা যখন সেই সাপের উপরে পড়ছে তখন এগুলো জল জল করে উঠছে, আরো সুন্দর দেখা যাচ্ছিল। তো এই সাপগুলোর সৌন্দর্য দেখে সে আর কি সেগুলোর প্রশংসা করছে, বা উম, মানে তাদের সৌন্দর্যের সে প্রশংসা করছে। এই স্প্রিং অফ লাভ গ্যাসেস আউট অফ হিজ লাভ, এবং সেই মানে তুচ্ছ যে জীবের প্রতি সে এক ধরনের ভালোবাসা প্রদর্শন করছে। এন্ড হি ব্লেসেস দেম আনকনসিয়াসলি, এবং সে আশীর্বাদও করে মানে বসছে আনকনসিয়াসলি, পুরোপুরি মানে অচেতন ভাবে সে আর কি, বা অনিচ্ছাকৃতভাবে সে সাপগুলো সৌন্দর্য দেখে তাদের আশীর্বাদ করে ফেলছে। এট দ্য সেম মোমেন্ট হি ইজ এবল টু প্রে, এবং ওই মুহূর্তে সে আর কি প্রার্থনা করতে সক্ষম হয়েছে। মানে হচ্ছে সে আগে একটা পাপ করছিল কোনো কারণ ছাড়াই, আলবার্টাস পাখিটাকে হত্যা করছিল, এটা এরপরে সে মানে কি বলে যে অফুরন্ত ভাবে বা একেবারে সেভারলি বা তীব্র ভাবে তাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছিল। এই শুধুমাত্র সে একা জীবিত ছিল না, কোনো খাবার ছিল, তার জাহাজ চলতেছিল না, কোনো পানীয় ছিল না, তার দুজন ছিল সব মানে মারা গেছে। এই সমস্ত পানিশমেন্ট তাকে সহ্য করতেছে। এরপরে যখন সে একটা লিটল মানে স্নেকের প্রতি বা সামুদ্রিক সাপ, নিকৃষ্ট একটা জীব, এই যে খ্রিস্টান ধর্ম মতে, সেগুলো সুন্দর দেখে তাদের প্রতি একটু ভালোবাসা প্রদর্শন করেছে, তার সমস্ত যে পাপ এগুলো মুছে গেছে। এবং সেই মুহূর্তে কিন্তু তার এই গলা থেকে যে অ্যালবার্টস পাখিটাকে ঝুলিয়ে দিয়েছে, তার মানে এই যে বাকি 200 জন ছিল, সেই গলা থেকে সে যে মালার মতো বা সেই অ্যালবার্টস পাখিটা খুলে পড়ে গেছে, এবং সে তার যে পাপ, এই পাপ থেকে মুক্তি পেয়ে গেছে, এবং সেই মুহূর্তে সে গড়ের কাছে প্রার্থনা করতে পারছিল। এটা হচ্ছে পার্ট 4 এ। এটুকু হচ্ছে মানে মেন কথাবার্তা। এরপরে যা বলছে এগুলো হচ্ছে একটু স্পিরিচুয়াল কথাবার্তা। পার্ট 5 এ কি বলা হয়েছে? আচ্ছা, এই পর্যন্ত কি সবাই ই করতে পারছেন, বুঝতে পারছেন তিনজনে? সুমন ভাইয়া, নওরিন আর ফাতিমা। জি। ওকে, এরপরে জি পার্ট 5। ভাইয়া। আচ্ছা, এরপর পার্ট 5 বলা হয়েছে দ্য মেরিনার দেন ফলস ইনটু এ ডিপ স্লিপ, এরপরে সে কি ঘুমিয়ে বা অনেক মানে একটা ঘুমের মধ্যে সে চলে গেছে, বা সে ঘুমিয়ে পড়ছে একটু আগে, কিন্তু সে ঘুমাতে পারে না, সমস্ত কিছু তার কাছে মনে হচ্ছে মানে ক্লান্তিকর। একটা লাইনে ছিল কিন্তু যে আকাশ, তারপরে হচ্ছে এই সমুদ্র, সবকিছু তার কাছে মনে হচ্ছে যেন অয়ারি, মানে তার চোখ বুঝতেছিল না, যার কারণে তার কাছে কোনটা দিন কোনটা রাত এগুলো সে রিয়েলাইজ করতে পারতেছিল না আর কি। বাট যখন সে আর কি এই ফোর্থ সন্ধ্যায় শেষ দিকে বলা হয়েছে, যখন সে আর কি এই সমুদ্রের বা সামুদ্রিক সাপের প্রতি একটু ভালোবাসা প্রদর্শন করছে, সেই মুহূর্তে তার সমস্ত পাপ শেষ হয়ে গেছে, সে দেন একটু ঘুমাতে পারছে। হোয়েন হি ওকস আপ, যখন সে মানে ঘুম থেকে জেগে উঠছে, হি ফাইন্ডস দ্যাট রেইন ওয়াজ ময়েস্টেন্ড হিজ বেকড লিপস, সে দেখতে পেয়েছে বা মানে সে এটা রিয়েলাইজ করতে পারছে, বা সে মানে বুঝতে পেরেছে যে বৃষ্টি তার যে এই আর্দ্র বা শুকনো যে ঠোঁট এটাকে ভিজিয়ে দিয়েছে, মানে এতক্ষণ বৃষ্টি হয়েছিল আর কি। এন্ড কোয়েঞ্চেস হিজ থার্স্ট, এবং সার মানে তার যে এই তৃষ্ণা, এই তৃষ্ণাটাও মিটিয়ে দিয়েছে। হি ইজ সো লাইট দ্যাট হি ক্যান নট ফিল হিজ লিম্বস, সে এরপর এতটাই হালকা হয়ে গেছে যে সে এই যে মানে তার বুকের যে ধুকপুকানি বা বলা যায় যে হার্টবিট, এটাও সে অনুভব করতে পারতেছিল না। মানে এতদিন ক্ষুধার জন্য বা সে কোনো কিছু খেতে পারে নাই, কোনো কিছু পান করতে পারেনি, সুতরাং আসলে তার বডিতে কোনো কিছু ছিল না আর কি, এরকম একটা কন্ডিশন। হি ফিলস অ্যাজ ইফ হি হ্যাড ডাইড ইন স্লিপ, এরকমটা মনে হচ্ছিল যেন সে ঘুমের মধ্যে মারা গিয়েছে। এন্ড ইজ এ ব্লেসড গোস্ট, এবং সে একটা মানে ভূতে পরিণত হয়েছে আর কি, বা তার শরীরটা ওরকম ভৌতিক হয়ে গেছে। হি হিয়ার্স স্ট্রেঞ্জ সাউন্ডস এন্ড সিস স্ট্রেঞ্জ মুভমেন্টস ইন দ্য স্কাই, তো ওই সময় সে আকাশে মানে অদ্ভুত রকমের কিছু সাউন্ড শুনতে পায়। দ্য রেইনস পোর ডাউন ফ্রম ওয়ান ব্ল্যাক ক্লাউড, এর পরে একটা কালো মেঘ থেকে বৃষ্টি নেমে আসে। উইথ দ্য মুন অ্যাট দি এডস, এবং এটার চারপাশে মানে চাঁদও ছিল আর কি, মানে সন্ধ্যার দিকে হয়তো বৃষ্টি হচ্ছিল, এরকম একটা অবস্থা। দ্য ডেড মেন গিভ এ গ্রোন এন্ড সাডেনলি রাইজ অ্যাজ ইফ ফ্রম স্লিপ, তো এরপরে যে 200 জন মৃত মানুষ ছিল না, তারা তাদের সবাই আবার তারা জেগে উঠছে, মানে তাদের দেহে আত্মাটা চলে আসছে, এটা কিন্তু তাদের আত্মা না, একটু শয়তানের আত্মা।
দ্য মেরিনার্স ওয়ার্ক এট দ্য রোপস এন্ড দ্য শিপস মুভস অন। এরপর সবাই মিলে তাদের মানে যে আগে যে কাজ করতেছিল এই কাজগুলো তারা আবার করা শুরু করছে। মানে সেই মৃত মানুষ হঠাৎ করে আবার জেগে উঠছে। এরপরে সবাই যে কাজ করতেছিল তাদের কাজে লেগে গেছে। একটা ভয়ঙ্কর অবস্থা কিন্তু। এতক্ষণ তারা সবাই এই মানে মরে গিয়েছিল বা মৃত অবস্থায় ছিল। এরপরে আবার শুধুমাত্র একা জীবিত ছিল হচ্ছে এনিশিয়েন্ট ম্যান। এরপরে এনিশিয়েন্ট ম্যান দেখে যে সেই যে মৃত মানুষ তার এক একজন মানে জেগে উঠছে এবং সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ছে। এনিশিয়েন্ট ম্যান এন্ড হিজ নেফিউ পুল এট দ্য সেম রোপ উইদাউট স্পিকিং টু ইচ আদার। এবং এনিশিয়েন্ট ম্যান এবং তার ভাইপো দুজনে মিলে তারা পালের দড়ি করতেছিল, টানতেছিল, বাট কেউ কারোর সাথে কোনো কথা বলতেছিল না। দ্য ডেড বডিজ কেম টু লাইফ অ্যানিমেটেড বাই এ ট্রপ অফ হেভিলি অ্যাঞ্জেলস। মানে এই অ্যাঞ্জেলদের দ্বারা তাদের বডিতে আসলে সোল চলে আসছে বা তাদের দেহে আত্মাটা চলে আসছে, সুতরাং তারা এই কাজ করতে পারতেছিল। বাট দ্য নেক্সট মর্নিং দ্য অ্যাঞ্জেলস লিভ দ্য বডি। কিন্তু এর মানে পরের রাতে এই প্রত্যেকটা বডি থেকে সেই ফেরেশতাগুলো চলে যায় বা সেই আত্মাগুলো চলে যায়। স্টিল দ্য শিপ মুভস অন। তখন আর কি শিপটা চলতেছিল বা জাহাজটা চলতেছিল আর কি। দ্য ভেঞ্চফুল স্পিরিট অফ দ্য সাউথ পোল মেক্স দ্য শিপ গো। কারণ এই যে একটা স্পিরিট বা আত্মা মানে কোন একটা শক্তি, সেই শক্তিটা দ্বারাই জাহাজটা চলতেছিল বা সে এই জাহাজটাকে চালিয়ে নিয়ে যাচ্ছিল। বাট ইন এ মোমেন্ট না এট নুন দ্য শিপ কামস টু স্ট্যান্ড স্টিল। এরপরে দুপুরের সময় জাহাজটা এক জায়গায় এসে দাঁড়ায়। বাট ইন এ মোমেন্ট ইট বিগিনস টু স্টির অ্যান্ড দেন মেক্স এ সাডেন বাউন্ড। এরপর আবার হঠাৎ করে এটা চলা আরম্ভ করে। দ্য এনশিয়েন্ট মেরিনার ফলস ডাউন ইনটু এ সোয়েন। এনশিয়েন্ট মেরিনার তখন জ্ঞানহীন অবস্থায় পড়ে যায় আর কি, বা সে জ্ঞান শূন্য হয়ে পড়ে। ইন দ্যাট কন্ডিশন, এরকম একটা অবস্থায় হি হিয়ার্স টু স্পিরিটস ভয়েস টকিং অ্যাবাউট দিস ক্রাইম। সে শুনতে পায় যে দুইজন মানে ভয়েস বা দুইটা স্বর বলতে দুইটা আত্মা আর কি। সে যে পাপ করছে এই পাপ নিয়ে মানে তারা কথা বলতেছিল বা একে অপরের সাথে বলা বলি করতেছিল। One of the voices said that the Venetian mariner did a great crime in killing the albatross that loved the mariner. তো একটা ভয়েস বলতেছিল যে এনিশিয়ান মেরিনার একটা ভয়ঙ্কর পাপ করছে সেই অ্যালবার্টোস পাখিটাকে হত্যা করার মাধ্যমে। দ্য আদার ভয়েস এবং আরেক মানে অন্য যে ভয়েস সে কি বলতেছিল, দ্য ম্যান হ্যাজ ডান অ্যান পেনান্স অ্যান্ড উইল ডু মোর অফ ইট। এবং অন্যজন বলতেছিল কি যে এই লোকটা অনেক মানে শাস্তি সহ্য করছে এবং তাকে আরো শাস্তি সহ্য করতে হবে। মানে এই দুইটা আত্মা ইন্ডিকেট করা হচ্ছে যে আমাদের দুইটা দিককে, একটা ভালো দিক একটা খারাপ দিক। যদি গুড অ্যাঞ্জেল এভিল অ্যাঞ্জেল, গুড অ্যাঞ্জেল মানে এভিল অ্যাঞ্জেল বলতেছে এনিশিয়েন্ট মেরিনার একটা পাপ করছে, মানে সেই অ্যালবার্টোস পাখিটাকে হত্যা করছে, সুতরাং সে একটা পাপ করছে, বড় একটা ক্রাইম করছে। তো সেই সাথে এই এভিল অ্যাঞ্জেল বলছে হ্যাঁ সে একটা পাপ করছে কিন্তু সে যথেষ্ট শাস্তি পেয়েছে এবং তাকে আরো শাস্তি ভোগ করতে হবে। মানে এরকম তার দুটো ভয়েস আর এনিশিয়েন্ট মেরিনার সে শুনতে পায় এই যখন তার জ্ঞান থাকে না বা সে যখন এই সেন্সলেস হয়ে যায় ওইরকম একটা অবস্থা, সে শুনতে পায় যে এরকম দুটো ভয়েস তার যে ক্রাইম বা পানিশমেন্ট এগুলো নিয়ে বলা বলি করতেছিল। এটা হচ্ছে পার্ট 5। এটা কি বুঝতে পারছেন সবাই যে পার্ট 5 মানে কি কি বলা হয় সেখানে? জি। আচ্ছা, এরপর পার্ট 6 when the Venetian mariner wakes up। যখন সে এবার জেগে উঠছে বা তার সেন্স ফিরে আসছে, he finds the moon calmly shining in the sky। সে দেখতে পাচ্ছে চাঁদ বেশ ভালো সুন্দরভাবে আলো দিচ্ছিল বা চাঁদের আলো সমস্ত কিছু আলোকিত ছিল। and sees the dead body standing with their stony eyes fixed on him still। এবং সে দেখতে পেয়েছে সেই যে ডেড বডি গুলো এগুলো আবার জেগে উঠছে এবং তাদের চোখগুলো পুরোপুরি একবার ব্লাস্ট ছিল বা জল ছিল, মানে এনিশিয়ান মেরে দিকে ক্ষুব্ধ হয়ে তাকিয়ে আছে। বাট সুন দ্য স্পেল ইজ ব্রোকেন অলটুগেদার। কিন্তু এরপরে এই যে একটা ভাব বা তন্দ্রাচ্ছন্ন এই ভাবটা কেটে যায় বা তার ঘোরটা কেটে যায়। এ লাইট ব্রেজ begins to blow and the ship enters the harbor which the mariners at once recognizes to be that of his own country। এরপরে জাহাজটা সেই দিকে যাওয়া শুরু করে যেদিক থেকে তারা আসছিল আর কি। টু হিজ গ্রেট অ্যাস্টনিশমেন্ট, তো সেই রকম একটা মানে স্তম্ভিত অবস্থায় হি ফাইন্ডস দ্য কর্পসেস লাইং ফ্ল্যাট। সে দেখতে পায় যে আবার সেই ডেড বডি গুলো শুয়ে আছে with a shrub standing on each and silently waving his luminous hand like a bright signal। এবং মানে হচ্ছে কোন একজন মানে প্রত্যেকটা বডিকে এক একটা করে ফেরেশতা নিতে আসছে। মানে এনিশিয়েন্ট মেনে সে দেখতে পায় যে প্রত্যেকটা বডির মানে পাশে একটা ফেরেশতা দাঁড়িয়ে আছে বা একটা স্বর্গীয় দূত দাঁড়িয়ে আছে যে কিনা তার হাত দিয়ে এই এদের মধ্যে যে বডির সোলটা আছে সোলটাকে নিতে আসছে আর কি। দেন বলেছে দ্য সাইলেন্স sinks with music into his heart but soon the heat he hears the flash of oars of seas a boat coming fast bringing the pilot boys and the good hermit। এরপরে সে শুনতে পেয়েছে মানে এরপর সে শুনতে পায় সে দেখতে পেয়েছে যে তার দিকে একটা শিপ একটা নৌকা আসতেছে এবং নৌকা কারা কারা ছিল, দ্য পাইলট ছিল, পাইলটের বয় ছিল এবং গুড হারমিট ছিল। মানে তিনজন মানে ছিল ব্যক্তি ছিল। সেই তিনজন ব্যক্তি হচ্ছে একজন হচ্ছে পাইলট, মানে পাইলট বলতে যে নৌকাটা চালিয়ে নিয়ে আসতেছিল, আর হচ্ছে তার সহকারী একজন ছোট ছেলে ছিল
সে হচ্ছে এই পাইলটস বডি, আর একজন ছিল কি একজন গুড হারমিট। এটা দ্বারা বোঝাচ্ছে এই পাইলট মানে গড, মানে খ্রিস্টান ধর্মে তারা তো ট্রিনিটিতে বিশ্বাস করে, মানে তাকে বলে ত্রিতত্ত্ব। তাদের গড হচ্ছে তিনজন, একজন হচ্ছে গড, সে হচ্ছে পাইলট, এরপর গডের সন খ্রিস্টানরা যাকে বলে জিসাস খ্রাইস্ট বা তারা বলে ঈশ্বরের পুত্র, আরেকজনকে হোলি গোস্ট, এখানে সে হোলি গোস্টকে বলা হচ্ছে গুড হারমিট। ওকে, মানে সেই তিনজন এনিশিয়ান মেরিনের কাছে একটা নৌকা নিয়ে আসতেছে। দ্য এনিশিয়ান মেরিনার রেজো আছে, সে অনেক আনন্দিত হয়ে গেছে যে কেউ তাকে রেস্কিউ করতে আসছে আসলে। ফর হি থিংস দ্যাট দ্য পায়াস হারমিট উইল ওয়াশ হিজ সোল ক্লিন অফ অল গিল্ট, কারণ সে মানে এটা হয়তো রিয়েলাইজ করতে পারছিল বা বুঝতে পারছিল যে এই যে পায়াস হারমিট বা হোলি গোস্ট, সে তার আত্মাটাকে মানে যে কলুষিত হয়ে আছে, সেটা ক্রাইম করছে, এটাকে সে ধুয়ে এখন মানে পুরোপুরি ফ্রেশ বানিয়ে দিবে বা তার আত্মাকে ক্লিন করে দিবে। এটা হচ্ছে পার্ট 6। এটা কি সবাই বুঝতে পারছেন ভালো মতো যে এই সিনে কি হয়েছে বা এই পার্টে কি হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, ফাতেমা তো ঝরা শুনবি, আবার কি ওয়েট করবো? হুম, না ডিউট করার দরকার নেই। নেক্সট এবার। আচ্ছা ওকে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে পার্ট 7। বাট অ্যাজ দ্য বোট অ্যাপ্রোচেস, কিন্তু যেহেতু তাদের নৌকাটা এই এনিশিয়ান মেনের দিকে আসতেছিল, দেয়ার ইজ এ হেয়ার্ড অফ লাউড থান্ডারিং নয়েজ বিলো ইট and the ship goes down like a lead in the sea, অর্থাৎ জাহাজের উপর মনে হয় যেন ভয়ঙ্কর একটা শব্দ হয়ে যায় এবং তার জাহাজটা ভেঙে ডুবে গেছে। বাট দ্য এনিশিয়ান মেরিনার ইজ অ্যাট ওয়ান্স সেভড বাই দ্য পাইলটস বোর্ড, কিন্তু এনিশিয়ান মেরিনারকে তাকে রক্ষা করছিল কারা? এই পাইলটস বোর্ডে তাকে উঠিয়ে নিয়ে এসেছিল। মানে শুধুমাত্র এনিশিয়ান মেরিনারকে উঠিয়ে নিয়ে বাকি জাহাজটা সম্পূর্ণরূপে একেবারে রেক হয়ে গেছিল বা ধ্বংস হয়ে ওরা ডুবে গেছিল সমুদ্রে। দ্য স্ট্রেঞ্জ অ্যাসপেক্ট ফ্রাইটেন্স দ্য পাইলট অ্যান্ড সেন্স দ্য পাইলট বয় ক্রাজি, তো এইটা দেখে যে পাইলট আর পাইলট বয় সে মানে একটু কি বলে যে চঞ্চল হয়ে গেছে বা তার একটু ভয় পেয়ে গেছে। দ্য মেরিনার ফাইন্ডস হিমসেলফ অন দ্য সলিড ল্যান্ড অফ দ্য ওন কান্ট্রি, এবং এরপরে মেরিনার তাকে খুঁজে পেয়েছে কোথায়? তার নিজের মানে কান্ট্রিতে বা মোট কথা এই তীরবর্তী কোনো একটা স্থানে। হি রেজ টু দ্য হারমিট টু ওয়াশ হিজ সোল ক্লিন অফ অল গিল্ড, এবং সে আর কি সেই হারমিটের কাছে বা হারমিটের প্রশংসা করছে বা তাকে মানে তার জন্য প্রার্থনা করছে, কারণ সে তার সোলটাকে এখন ক্লিন করে দিয়েছে। সে যে একটা পাপ করছিল, এই পাপটা মানে ধুয়ে মুছে ফেলেছে তার সোল থেকে। The hermit asked him who he is and forthwith his body is quenched with a awful agony. তো হারমিট তাকে জিজ্ঞেস করে সে কে এবং কেন তার সোলের মধ্যে এরকম একটা ভয়ঙ্কর মানে তীব্র ব্যথা বা বেদনা ছিল বা সে এরকম কেন একটা যন্ত্রণা অনুভব করতেছিল তার সোলের মধ্যে। দেন বলছে since না which forces him to tell his ghastly tale. Since then at uncertain intervals the awful agony returns and he is relieved only when he has told his tale to of some sympathetic listener. তো এরপর থেকে মানে তার যে এই যন্ত্রণা আস্তে আস্তে রিলিভ হচ্ছিল বা যন্ত্রণা আস্তে আস্তে কমে যাচ্ছিল যখন সে তার এই গল্পটা অন্য কোনো লিসেনারের কাছে বলতেছিল। যেমন এবার আমরা দেখেছি যে 3 জন গেস্টের একজনের কাছে সেই গল্পটা বলছিল। আর এটা বলার কারণ হচ্ছে একটা মেসেজ দেওয়া। সেই মেসেজটা হচ্ছে যে গডের যে কোনো মানে সৃষ্টিকে আমাদের সম্পূর্ণরূপে বা কোনো পার্থক্য না করে ভালোবাসা উচিত, হোক সেটা সাপ বা অ্যালবাট্রস পাখি বা যে কোনো কিছু হোক না কেন, যত তুচ্ছ বা কুৎসিত কদাকার সুন্দর হোক না কেন, সবাইকে আমাদের ভালোবাসা উচিত। এই মেসেজটা সে মূলত মানে যাদের কাছে পৌঁছে দিচ্ছে বা সে যাকে পাচ্ছে তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, আর এটার দ্বারা সে তার যে পাপ এই পাপ থেকে রিলিভ হচ্ছে বা সে পাপ থেকে মুক্তি পাচ্ছে। এটা হচ্ছে মেন কবিতাটা। দ্য মেরিনার টেলস দ্য ওয়েডিং গেস্ট দ্যাট হি পাসেস লাইক, বুঝতে পারিনি নওরিন? হ্যাঁ ভাইয়া, মূলত এই পোয়েমটা শুরু হয়েছে কি একটা বিয়ে বাড়িতে দাওয়াতে যায়া, মানে 3 জন গেস্ট হ্যাঁ, থেকে একজনের কাছে তার গল্পটা বলছে না হ্যাঁ, এনশিয়েন্ট ইনিশিয়ালি মেরিনার, তার গল্পটা শুনছে। মানে নাবিক তার গল্পটা বললে তো স্যাটিসফ্যাকশন আসে না। মানে সে গল্পটা বলার মাধ্যমে একটা মেসেজ দিচ্ছে যে সবাইকে মানে গডের যে কোনো সৃষ্টিকে আমাদের ভালোবাসা উচিত। এই যে লাস্টে আছে সেটা যে the mariner tells the wedding guest that he passes like night from the land to land. He possesses an strange power of speech and knowing the right man who will hear his tale to him is the tale he relates. মানে সে এরকম আর কি খুঁজে খুঁজে যাকে মানে পাচ্ছে আর কি, সে তার কাছে তার এই গল্পটা মানে বলে বেড়াচ্ছে। The initial mariner before parting tells the wedding guest that, এবং সে এই ওয়েডিং গেস্টের কাছ থেকে চলে যাবার আগে একটা লাইন বলে যায় বা কিছু বলে যায় যে হি রেড ওয়েল, মানে সেই হচ্ছে তার প্রার্থনা করে হু লাভেথ ওয়েল, যে কিনা সবাইকে ভালোবাসে বা সব কিছুকে ভালোবাসে। অল থিংস বোথ গ্রেট এন্ড স্মল, হোক সেটা বড় বা ছোট। এন্ড দেন হি সাডেনলি ভ্যানিশের পর সে আবার ভ্যানিশ হয়ে গেছে। মানে এখানে সে লাস্টে একটা মেসেজ দিয়েছে যে গডের সৃষ্টি সমস্ত কিছুকে আমাদের ভালোবাসতে হবে, হোক সেটা বড় বা ছোট। এটা হচ্ছে এই কবিতাটার মেইন মেসেজ। মানে এটা কিন্তু একটা এলিগরিক্যাল পয়েম বলা যেতে পারে। এলিগরি হচ্ছে
একটা জিনিসের মাধ্যমে আরেকটা জিনিস বলা। তার মানে কবি এই যে কবিতাটার মাধ্যমে এই যে মেসেজ এটা দেবার চেষ্টা করছে। দ্যাটস ইট, কিন্তু একটা কি বলে যে এলিগরি। বুঝতে পারছেন কি সবাই যে এই কবিতাটা কি নিয়ে আবার এখানে কোন জিনিসটা বলা হয়েছে? হ্যাঁ, জি ভাইয়া, বুঝতে পারছি। তবে ওই যে আপনি গ্রুপে একটা দিছেন না সামারি, ওটা দিলে বেশি ভালো হয়ে যায়, বোঝার পক্ষে অনেক সুবিধা। আচ্ছা গ্রুপে, ক্লাউড স্কুলে আচ্ছা ওইটা গ্রুপে সামারি। আচ্ছা হ্যাঁ, ওইটাতে দেখলাম বুঝতে খুবই পারছি ভালোভাবে ওইটা লেখা আমি আছে, খুব সিম্পল ওয়ার্ড ইউজ করা হয়েছে। ওইটা ওটা 2019 সালে লিখছিলাম, না 18 সালে লিখছিলাম মেবি। ওয়েট আমি বের করে নিচ্ছি। রোমান্টিক পোয়েট্রি, কোলরিজ। আচ্ছা একবার সবটুকু যায় নাই, ওয়েট বাকিটা দিচ্ছি। হ্যাঁ এখানে সবটুকুই আছে। ওকে, আচ্ছা এরপরে আমাদের কবিতাটা হচ্ছে কুবলা খান। এটাও লিখছে সিম্বলটুলা কলি, ছোট একটা কবিতা এটা। আচ্ছা এটা মানে পড়ার আগে এই যে উপরে আমি যেটা দিয়েছি না, এখান থেকে সামারিটা একটু পড়ে নিন তাহলে ভালো হবে। দেখুন ওখানে সামারি আছে। কুবলা খান is a fragmentary poem written by S.T. Coleridge. In his vision, here the poet wanted to build an imaginary dome. মানে এখানে কুবলা খান কবিতাটা হচ্ছে একটা আংশিক একটা কবিতা। ওকে, এই কবিতাটা পুরোপুরি সম্পূর্ণ না। সাধারণত যারা সমালোচক তারা এটা মনে করে, মানে কোলরিজ হচ্ছে সে একজন আফিম ইটার ছিল। সে আফিম খেত, কারণ তার একটা সমস্যা ছিল, একটা রোগ ছিল, যার কারণে তাকে আফিম খেতে হইতো। তো একদিন সেই কবিতাটা লিখতেছিল, হঠাৎ করে তার কোনো এক বন্ধু তাকে ডেকে নিয়ে যায়। তো সে কবিতাটা ফুলফিল করতে পারেনি, মানে সে যখন কবিতাটা লিখছিল তখন সে আফিমের ঘোরের মধ্যে ছিল। তো সেই ঘোরের মধ্যে কবিতাটা লিখছিল, কিন্তু যখন সে তার বন্ধু ডেকে নিয়ে যাওয়ার পরে সেই কাজ করে সে যখন ফিরে আসে তখন আর তার কনসেন্ট্রেশন ছিল না, যার কারণে সে কবিতাটা ফুলফিল বা মানে কমপ্লিট করতে পারেনি। এই জন্য এটাকে বলা একটা ফ্র্যাগমেন্টারি পোয়েম। জাস্ট 54টা লাইন আছে মেবি। ওইটা আমি একটু দেখে নিচ্ছি, সম্ভবত 54 লাইন, না না 54 লাইন, 54 লাইনে হতে পারে, মনে নাই ভালো মতো। হচ্ছে 50, হ্যাঁ জাস্ট 54টা লাইন আছে, সে বাকিটা কমপ্লিট করতে পারেনি, আর সেটাকে বলা হচ্ছে একটা ফ্র্যাগমেন্টারি পোয়েম বা আংশিক পোয়েম। এরপর আছে কি, ফার্স্ট কুবলা খান দ্য গ্র্যান্ডসন অফ চেঙ্গিস খান ওয়ান্টেড টু বিল্ড এ প্লেজার ডোম এট হিজ সামার ক্যাপিটাল জানাডু অন দ্য স্যাক্রেড রিভার আলফ। মানে এই কুবলা খান ছিল হচ্ছে চেঙ্গিস খানের গ্র্যান্ডসন বা নাতি। সে তার যে সামার বা গ্রীষ্মকালীন একটা রাজধানী ছিল, সেটা নাম জানাডু। সেই মানে সেই জানাডুর আল্প নদীর তীরে একটা সুন্দর বানাতে চেয়েছিল, কি বলে যে একটা প্রাসাদ বানাতে চেয়েছিল। সো হি সিলেক্টেড 10 মাইলস ফার্টাইল ল্যান্ড। সুতরাং সে 10 মাইল জায়গা সে ঠিক করছে যে এখানে সে তার প্যালেসটা করবে, বানাবে। ইট ওয়াজ এ স্যাভেজ প্লেস, তবে এই জায়গাটা তেমন একটা ভালো ছিল না। দেয়ার এ উইমেন ওয়াজ ওয়েলিং ফর হার ডেমন লাভার, কারণ ওই জায়গাটাতে বসে একজন মানে উম্যান বা একজন বিলাপ, সে তার শয়তান একটা লাভারকে বা তার শয়তান লাভারের জন্য সে করতেছিল, পাইন করতেছিল। মানে সে তার লাভারকে হয়তো পায় নাই, যার কারণে সে ওখানে বসে তার লাভারের কথা চিন্তা করে করে গান গাইতেছিল। ইন দ্য মিডেস্ট অফ অল দ্য রাশ অ্যান্ড রোয়ার অফ ওয়াটার্স। এবং এখানে যে নদীর কথা বলা হয়েছে, ওখানে সমুদ্রের অনেক গর্জন ছিল বা সেই নদীটার অনেক গর্জন ছিল। কুবলা খান হিয়ার দ্য ডিপার্টেড স্পিরিট অফ হিজ অ্যানসেস্টর ওয়ার্নিং হিম অ্যাবাউট দ্য ওয়ার অ্যাহেড। এবং ওখানে বসে কুবলা খান শুনতে পেয়েছিল বা মানুষের রিয়েলাইজ করতে পেরেছিল যে ওইখানে বসে তার যারা পূর্বপুরুষ তারা তাকে সতর্ক করতেছে যে
এখান মানে আপকামিং একটা যুদ্ধের কোন একটা ঘটনা, যে এরপর একটা যুদ্ধ আসতেছে, সুতরাং হয়তো এই মেসেজটা দিচ্ছে যে সে যেন এখানে এরকম কোনো কিছু তৈরি না করে, কারণ পরবর্তীতে একটা যুদ্ধ এসে হয়তো এগুলো শেষ হয়ে যেতে পারে। হিয়ার দ্য পোয়েট saw in his vision that young Ebnician maid was singing Mount Abora with his dulcimer, এবং কবি আরো বলছে যে ওখানে বসে একজন এবিনিশিয়ান, একজন মহিলা, সে এই তার বাদ্যযন্ত্রের দ্বারা গান গাইতেছিল। Then the poet wished that he would buy some chance, no, he could by some chance rouse within himself the memory of that music and song. মানে এরপর কবি নিজেই বলছে যে যদি আমি এগুলোকে স্মরণ করতে পারতাম আবার, then he would create a new and pleasure house in the air by the stench of music. তো যদি সেগুলো মনে করতে মানে পারতো, তাহলে সে হয়তো এরকম কোন একটা হাউস সে নিজেও তৈরি করতে পারতো। মানে এটা পুরো সম্পূর্ণ কোনো কবিতা না, এরপর আসলে কি বলা হয়েছে সেটা কেউ জানে না। ওকে, সেই জন্য এখানে জাস্ট এই পর্যন্ত শেষ করা হয়েছে। আচ্ছা, এবার এগুলো দেখুন, মানে কবিতাগুলো দেখুন, লাইন বাই লাইন পড়েছে, ছোট একটা কবিতা তো। এমনিতে কি মোটামুটি একটা আইডিয়া হচ্ছে যে আসলে কবিতাটা কি নিয়া বা এখানে কি মানে বলা হতে পারে? কি আছে? আইডিয়া নওরিনার, সুমন ভাইয়া, ফাতিমা তো জোহরা, ওয়াইফাই চলে গেছে। হ্যাঁ ওয়াইফাই ভাই আরেকবার বলেন তো ফাতিমা জোহরা বলে ওয়াইফাই চলে গেছে। সামারিটা আরেকবার বলেন কোনটা? দেখি কুবলা সুমন খান ভাইয়া? হ্যাঁ ইংলিশ বাংলাটা বলেন, জাস্ট বাংলা ছোট করে, পুরোটা পড়ার দরকার নেই। আচ্ছা, আগে আগে ইংরেজি লাইন বাই লাইন পড়ে হ্যালো সুমন ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাই ভাই, ঠিক আছে আপনি আগে ইংলিশ পড়ান তারপরে। আচ্ছা আচ্ছা, তো দেখুন কবিতাটা হচ্ছে কুবলা খান টেক্সট অ্যানোটেশন। আচ্ছা, বের করছেন দুধের কবিতাটা? আমার বইয়ের 175 পেজ, আপনাদের বইয়ের কত পেজ সুমন ভাইয়া, নওরিন? 116 পেজ। 16 পেজ। আচ্ছা ওকে, আচ্ছা ওকে, তো দেখুন কি আছে। ইন জানাডু, এখানে এক্স এ এন এ ডিউ মানে হচ্ছে XANADU জানাডু। ওকে, জানাডু কি দেখুন, এই যে নিচে লেখা আছে ওটার নিচে যে জানাডু দ্য ক্যাপিটাল সিটি অফ কুবলা খান, মানে কুবলা খান, হ্যাঁ, হ্যাঁ, মানে এটা হচ্ছে এই কুবলা খানের ক্যাপিটাল সিটি বা তার রাজধানী, এটা হচ্ছে তার নাম জানাডু। তো ইন জানাডু ডিড কুবলা খান স্টেটলি প্লেজার ডোম ডেক্রি, মানে সেখানে একটা ভালো সুন্দর একটা বানাতে চেয়েছিল, একটা কি বলে যে একটা রাজপ্রাসাদের মতো ওখানে তৈরি করতে চেয়েছিল। দেন বলছে হোয়ার আল্প দ্য স্যাক্রেড রিভার, যেখানে এই আল্প নদী এখানে মানে বয়ে যাচ্ছিল আর কি, বা সে আল্প নদীর তীরে এরকম একটা সুন্দর প্লেজার ডোম বা তার একটা শীতকালীন সরি গ্রীষ্মকালীন একটা বাসভবন তৈরি করতে চেয়েছিল। র্যান থ্রু কভার্স মেজার্স টু ম্যান, সেটা কিনা এরকম মানে সুন্দরভাবে বা বেশ শান্তিপূর্ণভাবে প্রবাহিত হচ্ছিল এই আল্প নদীটা। ডাউন টু এ সানলেস সি টু সরি সো টোয়াইস 5 মাইলস অফ ফার্টাইল ল্যান্ড, সুতরাং সে কি করছে 5 মাইল জায়গা সে ফিক্সড করছে, বা আমি দেখি না যে একটা মানে মাপ নাই আগে, তো এখানে সেই মাপটা ছিল 5 মাইল, বা সে 5 মাইল এলাকা জুড়ে এরকম একটা প্যালেস বা রাজপ্রাসাদ তৈরি করার চিন্তা ভাবনা করছিল। এখানে সো টোয়াইস 5 মানে হচ্ছে 2 বার 5, 2 বার 5 কত 10, এখানে সো এখানে টোয়াইস 5 দ্বারা বলা হয়েছে যে 10 মাইল। উইথ ওয়ালস এন্ড টাওয়ার্স ওয়ার গিল্ডেড রাউন্ড, চারপাশে অনেক ওয়াল থাকবে, টাওয়ার থাকবে, এন্ড দেয়ার ওয়ার গার্ডেন্স ব্রাইট এন্ড সিনুয়াস স্ট্রলস, এবং এখানে অনেক সুন্দর সুন্দর গার্ডেন বা বাগানও মানে ফুলের বাগানও থাকবে, এবং সেগুলো থাকবে আঁকা বাঁকা, মানে অনেক সুন্দর করে সে সাজিয়ে গুছিয়ে এটা তৈরি করবে আর কি। হোয়ার বজন্ট মেনি অ্যান ইনসেন্স বিয়ারিং ট্রি, এবং যেখানে ফুলগুলো অনেক সুগন্ধি বা অনেক সুগন্ধি ফুল গাছ থাকবে আর কি, এটা হচ্ছে মেইন কথা। এই পেজে যারা আছে সব কি বুঝতে পারছেন লাইন বাই লাইন দুজনে? সুমন ভাইয়া আর হচ্ছে নওরিন, দুজনে কি বুঝতে পারছেন নাকি আবার রিপিট করবো কোন একটা লাইন? না বুঝতে পারলে বলুন। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ওকে, এরপরে আছে এন্ড হেয়ার ওয়ার ফরেস্ট এনিশিয়েন্ট অ্যাজ দ্য হিলস, ওখানে মানে আগে যারা ছিল আর কি, এখানে এই এনিশিয়েন্ট বলতে পূর্বপুরুষদের কথা বলা হয়েছে, যে পূর্বপুরুষদের তারা ওখানে ছিল, ওখানে ওরা আরো অনেক বড় বড় পাহাড়ও ছিল। এনফোল্ডিং সানি স্পট অফ গ্রিনারি, এবং ওখানে চারপাশে অনেক সুন্দর সুন্দর মানে একটা কি বলে যে সবুজ একটা পরিবেশ ছিল ওখানে, রুদ্রোজ্জ্বল। বাট ও দ্যাট ডিপ রোমান্টিক ক্যাজম হুইচ স্ল্যান্টেড ডাউন দ্য গ্রিন হিল অ্যাটওয়ার্ড এ সিডার্ন কভার, এবং ওখানে
সিডার গাছের ঢালের ওখানে আবার সুন্দর সুন্দর ঝর্ণাও ছিল, এবং সেই ঝর্ণার ওখানে মানে ফাটলও ছিল, মানে ফাটল বেয়ে ঝর্ণাগুলো নামতেছিল। এর সাবেস প্লেজ একটা বুনো জায়গা, মানে যেহেতু এখানে যা 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 বলা হয়েছে সবকিছু একটা ন্যাচারাল সিনারি, সুতরাং এখানে বলেছে সাবেস প্লেজ বা একটা বুনো জায়গা বা একটা জঙ্গলি জায়গা আর কি। অ্যাজ হোলি অ্যাজ enchanted as you are beneath the waning moon was haunted by women willing, আচ্ছা ঠিক বলে নি যে অ্যাজ হোলি অ্যাজ enchanted, মানে ওখানে যেন সম্ভবত একটা বা জাদুর মতো বা সুপার ন্যাচারাল, মনে হয় যেন ওখানে রহস্যমূলক কোনো কিছু আছে। বাই উমেন উইলিং ফর হার ডেমন লাভার, এবং ওখানে একজন মহিলা সে তার শয়তান লাভারের জন্য সে অপেক্ষা করতেছে, বা সে মানে তাকে পাবার ইচ্ছা বা আকাঙ্ক্ষা সে প্রকাশ করতেছে ওখানে বসে। এন্ড ফ্রম দিস ক্যাজম, এবং ওই ফাটল ধরে ধরে, এখানে ঝর্ণার ফাটল লাগে, ঝর্ণার ফাটল ধরে ধরে হুইস সিজলেস টার্মোয়েল সিটিং, সেই যে যে মানে ঝর্ণা পড়ার যে একটা ধ্বনি বা সুমধুর ধ্বনি, সেই ধ্বনিটা শোনা যাচ্ছে। হুম। মানে পাহাড়ের যে বা আমরা যাকে বলি গিরিখাত, গিরিখাত বেয়ে যে ঝর্ণাটা নামতেছিল, সেই ঝর্ণার যে শব্দ, সেই শব্দগুলো ওখানে শোনা যাচ্ছিল। অ্যাজ মাইটি ফাউন্টেন হোমলে ওয়াজ ফোর্স, মানে মনে হয় যেন ওটা খুব শক্তিশালী একটা ঝর্ণার যে স্রোতধারা বা প্রবাহটা শক্তিশালী মাইটি ছিল। এমিড হু সুইফট হাফ ইন্টারমিডিয়েট ব্রাস্ট হিউজ ফ্র্যাগমেন্টস ভোল্টেড লাইক রুবাফিং হেল, এবং সেগুলো মানে অনেক বড় বা মানে সিঁড়ে সিঁড়ে অনেক জায়গা দিয়ে পানিগুলো নামতেছিল, মানে ঝর্ণাটা এক লাইনে নামতেছিল না, অনেক সিঁড়ে সিঁড়ে বা অংশে অংশে এক এক জায়গা দিয়ে নামতেছিল। Oh, of sappy grain beneath the thresher frail, and meet these dancing rocks as once, but ever in flying up momentarily the sacred river, এবং ওখানে সে যে sacred river বা হচ্ছে এখানে আল্প নদীর কথা বলা হয়, সেই আল্প নদীটা যেন মানে সমুদ্র বা কলকল ধ্বনি বয়ে ওগুলো বয়ে যাচ্ছিল। 5 miles meandering with a muddy motion, এবং সেটা প্রায় 5 মাইল দূরবর্তী পর্যন্ত এই যে নদীটা, মানে এই যে নদীটার গতি প্রায় 5 মাইল পর্যন্ত ধরে এটা প্রবাহিত হচ্ছিল। থ্রু উড অ্যান্ড ডেল অ্যান্ড স্যাক্রেড রিভার র্যান, এবং সেটা ইসের মাঝখান দিয়া, জঙ্গলের মাঝখান দিয়ে, উড বলতে আমরা বুঝি গাছ, বাট সাহিত্য উড বলতে বোঝায় বন, এই বনের মাঝখান দিয়া, উপত্যকার মাঝখান দিয়ে সেই ঝর্ণাগুলো আর কি এঁকে বেঁকে নদীর সাথে মিশে যাচ্ছিল প্রায় 5 মাইল পর্যন্ত। দেন রিচ দ্য ক্যাভার্স মেজারলেস টু ম্যান, এরপরে মানে প্রায় মানুষ বা সাধারণত এই মানুষ যেখানে থাকে সেখান পর্যন্ত চলে গেছে এই যে পথ বা এই যে ঝর্ণার পথটা এটা। and sank in tumult to the lifeless ocean, এবং এটা একেবারে সমুদ্রের সাথে মিশে গেছে। লাইফলেস ওশান বলতে বিশাল সমুদ্রের সাথে এটা মিশে গেছে। and meet that tumult কুবলা heard from far, এবং ওখানে বসে কুবলা খান কি শুনতেছিল? ancestral voices prophesying war, মানে তার পূর্বপুরুষরা যুদ্ধের মানে এই আগত যুদ্ধের কথা তাকে স্মরণ করিয়ে দিচ্ছে। দ্য শ্যাডো অফ দ্য ডোম অফ ফেলেজার, এই যে যে মানে বড় একটা কি বলে যে একটা প্রাসাদের কথা বলা হয়েছে, এটা সে একটা ছায়ায় বসে ফ্লোটেড মিডওয়ে অফ দ্য ওয়েভস where was here the mingled measure from the fountain of the caves, মানে এখানে চারপাশে যে দৃশ্য এগুলো দেখা যাচ্ছিল, যে ধ্বনি বা সাউন্ড, এই সাউন্ডগুলো শোনা যাচ্ছিল আর কি ফাউন্টেনের, তারপরে কেভ বা গুহার। ইট ওয়াজ এ মিরাকেল অফ রেয়ার ডিভাইস, মনে হচ্ছিল যে না এটা একটা রহস্য বা একটা মানে রহস্যের কোনো একটা হতে পারে, এই মানে প্যালেস হতে পারে, মানে এই প্যালেসটা হচ্ছে একটা রহস্যের মতো। এ সানি প্লেজার ডোম উইথ কেভস অফ আই, চারপাশে যেন মানে বরফে ঢাকা কোনো কিছু। এ ডামসেল উইথ দ্য ডুলসিমার, আর ডামসেল শব্দের অর্থ হচ্ছে এখন কুমারী, কুমারী সে কি করতেছিল উইথ ডুলসিমার, ডুলসিমার মানে একটা বাদ্যযন্ত্র। ইন এ ভিজন ওয়ান্স আই স, মানে এরপরে কবি বলছে যে আমি স্বপ্নে দেখি যে একজন কুমারী সে তার বাদ্যযন্ত্র নিয়ে বাজাচ্ছিল। ইট ওয়াজ এন এবনিশিয়ান মেড, এবং সেই কুমারী ছিল কোন দেশের? এবিনিশিয়ার, ঠিক আছে, এবিনিশিয়া একটা কান্ট্রির নাম, সেখানের একজন মহিলা বা একজন মেয়ে, সে তার বাদ্যযন্ত্র দিয়ে মানে এই তার বাদ্যযন্ত্রটা ওখানে বসে বসে বাজাইতেছিল। এন্ড অন হার ডুলসিমার শি প্লেড, এবং তার সেই বাদ্যযন্ত্রে সে গাইতেছিল সিঙ্গিং অফ মাউন্ট এবোরা, মাউন্ট এবোরা নিয়ে যে গান, সেই গানগুলো সে ওখানে বসে গাইতেছিল। কুড আই রিভাইভ উইদিন মি হার সিম্ফোনিয়ান সং, আমি কি তার গানগুলো আবার শুনতে পাবো? টু সাচ এ ডিপ ডিলাইট ইট ওয়াট ওন মি, মানে সেটা আমাকে যতটা আনন্দ দিয়েছিল এগুলোকে আমি আবার স্মরণ করতে পারবো। হোয়াট উইথ মিউজিক লাউড অ্যান্ড লং, সেই সাউন্ড গুলো ছিল বা সেই মিউজিকের সুরগুলো ছিল অনেক মানে ভালো সুর বা অনেক সুমধুর ছিল আর কি। আই উড বিল্ড দ্যাট ডোমিনিয়ার, তো আমি সেই মানে ধ্বনি শুনে শুনে আমিও এরকম মানে বাতাসের মাঝে এরকম একটা বা মানে শুনলে এরকম একটা প্যালেস করতে পারবো, তৈরি করতে পারবো আর কি। অ্যান্ড অল শুড ক্রাই বিওয়ার বিওয়ার, এবং সবাই এরকম কান্না করবে বা সবাই সতর্ক করবে। হিজ ফ্ল্যাশিং আইস, হিজ ফ্লোটিং হেয়ার, তার এই যে যে জল জলে চোখ বা তার এই যে যে মানে এলোমেলো চুল, এগুলো দেখে, এখানে তার বলতে সেই এবিনিশিয়ান যে মেয়েটার কথা বলা হয়েছে, সেই তার মেয়েটার কথা বলা হয়েছে যে মহিলাটা একটু গান গাইতেছিল, তো সে যখন গান গাইছিল তার চোখগুলো মানে জল জলে ছিল, এবং
এই যে একটু আগে কিন্তু বলা ছিল যে সে তার যে লাভারের জন্য অপেক্ষা করতেছিল এবং সে তার লাভারের মানে তার লাভারকে পাবার যে একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটার জন্য সে এরকম একটা মানে ম্যাডের মতো ছিল বা একটা পাগলের মতো ছিল এরকম। হিজ ফ্ল্যাশ ওয়েভ এ সার্কেল রাউন্ড হিম থ্রাইস এন্ড ক্লোজ ইউর আইস উইথ হোলি ড্রেড, এবং এটা বলছে যে চোখগুলো বন্ধ করছে সে এই ঈশ্বরের ভয়। হোলি থ্রেড বলতে সরি হোলি ড্রেড বলতে ঈশ্বরের ভয়, হোলি বলতে পবিত্র কোনো কিছু, মানে ঈশ্বর, আর ড্রেড মানে ভয়, সেই ঈশ্বরের ভয় সে তার চোখ বন্ধ করছে। ফর হি অন হানি ডিউ উইথ ফেড, এবং মনে হচ্ছে যেন সে পান করতেছিল মানে মধু, যে শিশির বা শিশির থেকে যে মধুটা আসে ওইটা সে পান করতেছিল। এন্ড ড্রাঙ্ক দ্য মিল্ক অফ প্যারাডাইস, এবং সে যেন স্বর্গের যে একটা মানে স্বর্গে যে যেটা থাকে আর কি, অমৃত বলা হয় হিন্দু ধর্ম অনুসারে, তো সে অমৃত যেন সে পান করতেছিল। এরপরে যে কি আছে সেটা আসলে কবিতায় নাই, কারণ এরপর হয়তো আরো অনেক কিছু ছিল যেটা কিনা এই কবি শেষ করে নাই, দ্যাটস এরপরে কি আসতে না পারে সেটা জানা নাই। এটা হচ্ছে মোটামুটি কবিতার লাইন বাই লাইন এক্সপ্লানেশন। এরপরে এখানে যে প্যারাফ্রেজ আছে এগুলো পড়লে আশা করি আরেকটু ভালো মতো বুঝতে পারবে। আচ্ছা, আজকে যা বললাম একটু কি দুজনে ভালো মতো বুঝতে পারছেন? লিস্ট মোটামুটি একটা আইডিয়া হয়েছে। কুবলা খানের জি সামারি ভাই, বুঝতে পারছি। আচ্ছা সুমন ভাই আপনি? কুবলা খানের সামারিটা বলেন বাংলা দিয়ে, আচ্ছা কুবলা খানের, আচ্ছা কুবলা খানের সামারি সংক্ষিপ্ত হচ্ছে হবে। কুবলা খান সে হচ্ছে হলো চেঙ্গিস খানের নাতি। সে একটা মানে প্যালেস তৈরি করতে চেয়েছিল, যার কারণে সে একটা জায়গা ঠিক করছিল, সেটা হচ্ছে আল্প নদীর তীরে। তো ওখানে সে এই এটা করার জন্য প্যালেসটা তৈরি করার জন্য 10 মাইল জায়গা ঠিক করে। তো ওখানে জায়গাটা ছিল বুনো, ওখানে চারপাশে কি ছিল, ঝর্ণার স্রোত ছিল, প্রবাহ ছিল, মানে সে চারপাশে একটা ডেসক্রিপশন দিয়েছে। এরপরে কবি নিজের কথা বলছে যে উম, এছাড়া ওই যে যে প্যালেসটার কথা বলা আছে, ওখানে একজন মানে মহিলা, সে তার বিলাভডের সরি সে তার লাভারের জন্য থ্যাঙ্কস করতেছিল বা তার সে লাভারকে স্মরণ করে সে ওখানে কান্না করতেছিল, চিৎকার করতেছিল। এবং আরেকজন মহিলার কথা বলা হয়েছে যেখানে এবিনিশিয়ান মেড ছিল, যেখানে বসে গান গাইতেছিল তার বাদ্যযন্ত্র আহ যে বাজিয়ে বাজিয়ে। তো কবি বলছে যে আমি তার এই গানগুলো কি আবার মনে করতে পারবো যেগুলো শুনে মানে অনেকে কান্না করে, সতর্ক করে। এবং সে লাস্টে বলছে যে ওই গানগুলো যদি কেউ শুনে তাহলে সে মনে হয় যেন গডের সুমধুর ধ্বনি বা সেই হ্যাভেনে যে অমৃত পান করলে যেরকম একটা ফিলিংস আসে ওইরকম একটা ফিলিংস চলে আসবে। তো এটি হচ্ছে মোটামুটি একটা সামারি, মানে কবি লাস্ট নিজের যে ফিলিংস বা নিজের যে ইমোশন এটা ইনক্লুড করছে কবিতার মধ্যে। এরপরে আবার কি আসছে এগুলো সঠিক বলা নাই। কুবলা খানটা কে আসলে? শুনবে আপনি কি? বুঝি নাই। কুবলা খান, হ্যাঁ কে? কুবলা খান হচ্ছে চেঙ্গিস খানের নাতি। চেঙ্গিস খানের নাম শুনছেন না, যে সব মানে প্রায় সারা বিশ্ব একসময় শাসন করার একটা করছিল, বা সে প্রায় তার সারা বিশ্বরে তার হাতের মুঠোয় নিয়ে গেছিল। এটা হচ্ছে চেঙ্গিস খান। চেঙ্গিস খানের নাতি হচ্ছে কুবলা খান। চেঙ্গিস খান কোন দেশের আপনি নাগরিক নেটে ছিল? ইউটিউব বা গুগল যেখানে সে সে ছিল মেবি চায়নার। আচ্ছা আপনি সার্চ দিয়ে দেখবেন ওখানে কি কেন কিভাবে চ্যানেলে সার্চ দিয়ে দেখবেন যে চেঙ্গিস খান বা চেঙ্গিস খান লিখে ইউটিউবে সার্চে অনেক ভিডিও পাবেন। তো ওখান থেকে আপনি একটু শুনে নিন যে চেঙ্গিস খান কে ছিল। তো তার নাতি ছিল হচ্ছে এই কুবলা কুবলা খান। খান। আচ্ছা, হ্যাঁ তো ঠিক আজকে আছে। এটুকুই থাকুক, নেক্সট ক্লাসে পড়াবো হচ্ছে, আচ্ছা আগামীকাল কি বার? সোমবার। আগামীকালকে পড়াবানে হচ্ছে এই যে বাকি যেটুকু আছে এটুকু শেষ করে দেন আরেকটা কবিতা আছে জর্জ গর্ডন লর্ড বায়রন, ওটা শুরু করা মানে ডন জুয়ান। ওকে? হ্যাঁ ভাই ঠিক আছে। আচ্ছা ওকে, তো আজকে এটুকুই থাকুক। ঠিক আছে। আচ্ছা কারো কি কোনো কোশ্চেন আছে দুজনের, কারো নওরিন আর সুমন ভাইয়া? ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি জি বলুন। আপনি যে এই পোয়েম গুলা স্ট্যান, এই যে টোন, পজিশন, এগুলা কি পড়াইবেন, মানে এগুলা কি বুঝাইবেন? এখান থেকে এই কবিতাগুলো থেকে ওগুলো আসে না। ও আচ্ছা, এটাই জানা ছিল। যদি হুম, আপনাদের ইয়ে আসে অ্যাডভান্স রাইটিং স্কিল আসে তবে ছোট ছোট কবিতা সাধারণত, যেমন উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ড যাদের কিছু কবিতা সেখান থেকে আসে। এত বড় কবিতা থেকে এগুলো আসে না। ওকে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ওকে।